আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। সন্তান পড়তে চায় না। আগে এই কারণগুলো জানুন। এই কারণগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন সন্তান কেন পড়তে চায় না। অনেক অভিভাবকের একটি সাধারণ অভিযোগ, আমার সন্তান পড়তে চায় না। কেউ বই নিয়ে বসতে চায় না। কেউ কিছুক্ষণ পরেই উঠে যায়। আবার কেউ মোবাইল, টিভি বা খেলাধুলা এতটাই মগ্ন থাকে যে পড়াশোনা তার কাছে বিরক্তিকর মনে হয়। অনেকেই মনে করেন সন্তান অলস, অমনোযোগী বা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রে সন্তানের পড়াশোনার প্রতি অনাগ্রহের পিছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। এই কারণগুলো আমাদের জানতে হবে। সেই কারণগুলো চিহ্নিত করতে পারলেই সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। চলুন আমরা এক এক করে প্রত্যেকটা কারণ নিয়ে আলোচনা করি। এক, মোবাইল ও ডিজিটাল যে ডিভাইস এর আসক্তি। মোবাইল ও ডিজিটাল আসক্তির কারণে সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগটা কমে যাওয়াটা স্বাভাবিক। বর্তমান যুগে শিশুদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বই নয়, বরং মোবাইল ফোন। গেমস, ইউটিউব, শর্ট ভিডিও এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে শিশুদের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ সৃষ্টি করে। ফলে বইয়ের ধীর গতির শিক্ষা গ্রহণ তাদের কাছে আকর্ষণ হারায়। এর লক্ষণ কি, কীভাবে বুঝবেন? বই খুললেই অস্থিরতা। বই খুললেই সে অস্থিরতায় ভোগে, যে না, সে পড়ার টেবিলে থাকতে চাচ্ছে না, বই সে আর পড়তে চাচ্ছে না। এরকম একটা অস্থিরতা তার ভিতর কাজ করে। মোবাইল ছাড়া সে থাকতেই পারছে না। পড়ার টেবিলে সে মোবাইল চালাচ্ছে, মোবাইল চাচ্ছে বা মোবাইল নিতে চাচ্ছে, মোবাইল খোঁজ করতেছে। মোবাইল ছাড়া সে থাকতেই পারছে না। পড়ার সময় বারবার ফোন খোঁজা, এটা একটা বিশেষ লক্ষণ। আপনি এই লক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার সন্তান মোবাইল এবং ডিজিটালের সাথে পুরোপুরি সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো এটার জন্য আপনার করণীয় কি? স্ক্রিন টাইম সীমিত করুন। সন্তান যেন মোবাইলের স্ক্রিনে টাইম কম দেয়, এই জন্য স্ক্রিন টাইম আপনার কম করতে হবে। পরিবারের সবাইকে একই নিয়মের আওতায় আনতে হবে। সন্তান পড়ার সময় মা যদি মোবাইল টিপে, মা যদি মোবাইল চালায়, সন্তানের আকর্ষণ কিন্তু সেই দিকেই যাবে, এটা স্বাভাবিক। সন্তান পড়তেছে, বাবা, ভাই, বোন, পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তারা মোবাইল চালাচ্ছেন, তাহলে সন্তানের মনোযোগ কিন্তু মোবাইলের দিকে যাবে। সুতরাং সন্তান যখন পড়তে বসে, তখন মোবাইল না চালিয়ে আপনিও যদি পড়তে বসেন বা কোনো বই পড়েন, তাহলে সন্তানও সেটার প্রতি কি আকৃষ্ট হবে। তো পরিবারের সবাইকে এই নিয়মের আওতায় আনতে হবে। শিক্ষামূলক কার্যক্রম এখানে যুক্ত করতে হবে। ঠিক আছে, আপনি পড়া নিয়ে বা কোনো ম্যাথ নিয়ে, অঙ্ক নিয়ে আপনি কুইজ করতে পারেন, প্রতিযোগিতা করতে পারেন, শিক্ষামূলক কার্যক্রম, অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন। তাহলে আপনার যে মোবাইল এবং ডিজিটাল যে ডিভাইস এর আকর্ষণ সন্তানের মধ্যে গভীর প্রভাব ফেলেছে, এটা থেকে ধীরে ধীরে সন্তান ওভারকাম হবে। সন্তান এটা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। আমি ২ নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য বুঝতে না পারা। পড়াশোনার উদ্দেশ্য বুঝতে না পারা। না সন্তান বুঝতেছে আমি কিসের জন্য পড়তেছি, না বাবা মাও জানে যে আমার সন্তানকে আমি কিসের জন্যই পড়াচ্ছি, কিসের জন্য লেখাপড়া করাচ্ছি। এটা না সন্তান বুঝতে পারতেছে, না অভিভাবকও বুঝতে পারতেছে। এই পড়াশোনার উদ্দেশ্য বুঝতে না পারার কারণে কিন্তু সন্তানের মধ্যে পড়ালেখার ব্যাঘাত ঘটে। জিল উইথাউট নলেজ ইজ আ রান অ্যাওয়ে হর্স। যদি উদ্দেশ্য কেউ না জানে, সে কেমন হবে? লাগাম ছাড়া ঘোড়ার মতো। এই জন্য অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে। অনেক শিশু জানেই না কেন তাকে পড়তে হবে। শুধু পড়ো, পরীক্ষা আছে, ভালো রেজাল্ট করতে হবে, এইসব কথায় দীর্ঘমেয়াদী আগ্রহ তৈরি হয় না। যখন সন্তান তার স্বপ্ন, লক্ষ্য এবং ভবিষ্যতের সঙ্গে পড়াশোনার সম্পর্ক বুঝতে পারে, তখন তার আগ্রহ বাড়ে। তো এটার জন্য আমাদের করণীয় কি? এটার জন্য আমাদের করণীয় হচ্ছে সন্তানকে স্বপ্ন নিয়ে আলোচনা করতে হবে। সন্তানের স্বপ্ন কি? সে বড় হয়ে কি হতে চায়, তাকে কি হওয়া উচিত, তার স্বপ্ন, তার উদ্দেশ্য,
তার পড়ালেখার যে জিল, এম অ্যান্ড তার অ্যাম্বিশন নিয়ে তাকে বুঝাতে হবে, তাকে বলতে হবে যে বাবা তোমাকে বড় হলে ডাক্তার হতে হবে, তোমাকে বেশি বেশি পড়তে হবে না, মা তোমাকে বড় হলে তো ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। তো এইভাবে তার স্বপ্ন নিয়ে তার সাথে ডিসকাস করতে হবে। বাস্তব জীবনের উদাহরণ দিন, তাকে বাস্তব জীবনের উদাহরণ, দেখো বই পড়ে তোমার চাচু কত বড় ডাক্তার হয়েছে, তোমার মামা কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, দেখো না বই পড়ে তোমার চাচু, তোমার আঙ্কেল, তোমার মামা, তোমার ভাই অমুক তমুক কি হয়েছে, এটা হয়েছে, এত বড় বড় হয়েছে, তাই না? এই যে বাস্তব জীবনের উদাহরণ তাকে দিতে হবে। শেখার আনন্দ বুঝান তাকে, শেখার আনন্দ বোঝাতে হবে। দেখো এই পড়াটা এইভাবে পড়লে কত সুন্দর, আপনি এটা কবিতা থেকে আবৃত্তি করে শোনাতে পারেন, একটা কবিতা আপনি তাকে কি আবৃত্তি করে শোনাতে পারেন, সে তাহলে কি সে পড়ার আনন্দটা বুঝতে পারবে। একটা গল্প আপনি সুন্দরভাবে তাকে রং চং দিয়ে রস কষ দিয়ে তাকে বুঝালেন, পড়ালেন, তাহলে সে কী হবে, আনন্দ পাবে। এই যে এইসব অ্যাক্টিভিটিসের মাধ্যমে সন্তানের মধ্যে কি পড়াশোনার আগ্রহ বাড়ানো যাবে। তো পড়াশোনার উদ্দেশ্য আমরা এই সন্তানদের এইভাবে বোঝাতে পারি। 3 নম্বর যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, অতিরিক্ত বকা এবং মানসিক চাপ। সন্তানকে যদি আমরা অতিরিক্ত বকা দেই তাহলে তার ভিতর কি হবে, মানসিক চাপ ক্রিয়েট হবে। কিছু অভিভাবক মনে করেন কঠোর শাসনই সফলতার চাবিকাঠি, সন্তানকে কঠোর শাসন করেন, না এটা আদৌ করা ঠিক না। কিন্তু গবেষণা বলছে যে আপনি যদি কঠোর শাসন করেন, প্রচুর যদি তারপর চাপ ক্রিয়েট করেন, তাহলে আপনি সফল হবেন না। কেননা গবেষণা বলতেছে অতিরিক্ত বকা, অপমান এবং তুলনা, কারোর সাথে তুলনা করলে শিশুদের আত্মবিশ্বাসটা কমে যায়, ফলে তারা পড়াশোনাকে ভয় পেতে শুরু করে, পড়াশোনাকে ভয় পেতে শুরু করে। ঠিক আছে, এই জন্য কিছু ক্ষতিকর বাক্য আমাদের এড়িয়ে চলতে হবে। তুমি কিছুই পারো না, অমুকের মতো হতে পারো না, তুমি, তোমার ভবিষ্যৎ অন্ধকার, এইসব ক্ষতিকর বাক্য আদৌ সন্তানকে বলা যাবে না। এজন্য আমাদের করণীয় কি, সমালোচনার পরিবর্তে তাকে উৎসাহ দিন। মাশাআল্লাহ তুমি অনেক ভালো করেছো, তুমি আরো ভালো করবে, তুমি আরো ভালো করতে পারবে, দেখো একটু চেষ্টা করো, হয়ে যাবে হয়ে যাবে, এইভাবে তাকে উৎসাহ দিতে হবে। ঠিক আছে, তার সমালোচনা কোনোভাবেই করা যাবে না, তার অগ্রগতিকে মূল্যায়ন করুন। সে খুব ভালো করেনি ঠিক আছে, কিন্তু সে যতটুকু করতে পেরেছে সেই অংশটুকুকেই আপনি মূল্যায়ন করুন। মাশাআল্লাহ তুমি তো অনেক ভালো করেছো, দেখো আর একটু চেষ্টা করো, তুমি কিন্তু হয়ে যাবে, বুঝছো, তুমি একদম তুমি একুরেট করতে পারবা। এটা এভাবে তাকে তার অগ্রগতিকে মূল্যায়ন করে তাকে উৎসাহ দিতে হবে। ভুলকে শেখার অংশ হিসেবে গ্রহণ করতে হবে। সে একটা অঙ্ক ভুল করেছে, সে একটি পড়া ভুল করেছে, তো তাকে ধমক না দিয়ে, তাকে কটাক্ষ না করে, তাকে আপনার শিখার এটাকে দেখো শিখার মাধ্যম বানাতে পারেন। আপনি বলতে পারেন যে দেখো বাবা এই অঙ্কটা তুমি করেছো, ভুল হয়েছে, তো আসলে এই অঙ্কটা এইভাবে করতে হবে, এই অঙ্কটাকে এইভাবে করেন, এই পড়াটা আসলে এইভাবে না, এই পড়াটা আসলে এইভাবে। তা ভুলকে শেখার মাধ্যম করতে হবে তাকে, ভুল থেকেই তো মানুষ শিখবে। একটা মানুষ কখন শেখে, যখন সে ভুলের মধ্যে থাকে, এই ভুলকে সে যখন ওভারকাম করতে পারে তখনই কিন্তু সে সাকসেস। এই জন্য ভুলকে শেখার অংশ হিসেবে গ্রহণ করতে হবে। 4 নম্বর যে পয়েন্ট আমি কথা বলবো সেটা হচ্ছে পরিবারে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। আমাদের বেশিরভাগ পরিবারই শিক্ষা বান্ধব পরিবেশ নেই। সন্তান পরিবার থেকেই সবচেয়ে বেশি শেখে, পরিবার থেকেই সে সবচেয়ে বেশি শিখবে। যদি ঘরে সারাক্ষণ টিভি চলে, সবাই মোবাইলে ব্যস্ত থাকে এবং বই পড়ার সংস্কৃতি না থাকে, তাহলে সন্তানও পড়াশোনাকে গুরুত্ব দেবে না। কারণ পরিবার যদি টিভিকে বেশি গুরুত্ব দেয়, পরিবার যদি মোবাইলকে বেশি গুরুত্ব দেয়, তাহলে সন্তানও কী হবে, সেই দিকেই তার মনোনিবেশ হবে, এটাই খুবই স্বাভাবিক। এই জন্য আমাদের করণীয় কি, ঘরে স্টাডি আওয়ার চালু করুন। ঘরে স্টাডি আওয়ার, আমরা সবাই এই সময় থেকে এই সময়ে এই পর্যন্ত আমরা পড়ব, স্টাডি আওয়ার। ধরুন যে সকাল ফজরের পর থেকে 8টা পর্যন্ত আমরা বাড়ির সবাই এই পড়াটা পড়ব, এই বই পড়ব, আমরা এই সময় অন্য কোনো কিছু করব না, আমি শুধু টিভি দেখবো না, মোবাইল চালাবো না, স্টাডি আওয়ার, স্টাডি আওয়ার।
ঠিক দুপুরে, বিকালে, সন্ধ্যায় আপনারা আপনাদের পছন্দ মতো স্টাডি আওয়ার তৈরি করবেন। এই সময় আপনারা সবাই আপনাদের ব্যক্তিগত কাজগুলোকে আগেই ঠিকঠাক করে নিয়ে আপনাদের স্টাডি আওয়ারে সবাই পড়তে বসবেন, বই পড়বেন। এরপর হচ্ছে যে কোনো বই আপনি পড়তে পারেন, স্টাডি, ইসলামিক বই, গল্পের বই, শিক্ষামূলক বই, এইসব আপনি অ্যাক্টিভিটিসের মাধ্যমে, এইসব স্টাডি আওয়ারের মাধ্যমে আপনি আপনার সন্তানকে পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি করে নিতে পারেন। এরপর বাবা মা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে বাবা মাই যদি বই না পড়ে তাহলে সন্তান কোথা থেকে বই পড়া শিখবে? এই জন্য অবশ্যই বাবা মা যেন বই পড়ে, বাবা মার বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে আপনাকে, আপনার পরিবারে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। আমি 5 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাবা মায়ের সময়ের অভাব। বাবা মায়ের সময়ের অভাব, যার জন্য এত কিছু করছে সেই সন্তানকেই তারা সময় দেয় না। বাবা মায়ের খুবই সময়ের অভাব। সন্তানের জন্য দামি স্কুল, কোন স্কুলে সবচেয়ে বেশি কস্ট, সে স্কুল খুঁজে খুঁজে বের করে সন্তানকে পড়ানোর জন্য, তাই না? সন্তানের জন্য দামি স্কুল, কোচিং, প্রাইভেট বা বই কিনে দিলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। শিশুর সবচেয়ে বড় প্রয়োজন ভালোবাসা, বাবা মার সময়, দিক নির্দেশনা। যখন সন্তান নিজেকে একা মনে করে তখন তার শিক্ষার আগ্রহ কিন্তু কমে যেতে পারে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে প্রতিদিন কিছু সময় সন্তানের জন্য নির্ধারণ করুন। প্রতিদিন কিছু সময় আপনি সন্তানের জন্য নির্ধারণ করুন। তার কথা শুনুন, তার দুঃখ, কষ্ট, অভিযোগ, মান, অভিমান সব কিছু শুনুন। বন্ধু হিসেবে পাশে থাকুন। তার ভেতরের কথাকে বের করে নেন। তার মনের ভেতর কোনো কষ্ট, কোনো চাপা কষ্ট লুকিয়ে আছে কিনা এটা খুঁজে বের করুন। তার ভেতর কোনো মানসিক, মেন্টালি কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা বের করুন। আপনি খুঁজে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো খুঁজে বের করুন। বন্ধু হিসেবে তার পাশে থাকুন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পড়ার পদ্ধতি আমাদের ভুল। পড়ার পদ্ধতি ভুল হলে আমরা যাই কিছু করি না কেন আমরা সঠিকভাবে সন্তানকে শেখাতে পারবো না। সব শিশু একভাবে শেখে না। সব শিশুই যে একভাবে শিখবে, সব শিশুর যে মেধা সমান, সবাই যে সমান তালে বোঝে না, একেবারেই সব নয়। কেউ ছবি দেখে শেখে, কেউ শুনে শুনে শেখে, আবার কেউ হাতে কলমে শেখে, আবার কেউ দেখে দেখে শেখে। একই পদ্ধতি সবার ক্ষেত্রে কার্যকর হয় না। সন্তানের শেখার ধরন আপনাকে বুঝতে হবে। আপনার সন্তান কিভাবে বুঝে, কীভাবে সে বুঝে, এই ধরনটা আপনাকে বুঝতে হবে। চার্ট, মাইন্ড ম্যাপ, ব্লু প্রিন্ট, ভিডিও, গল্প এবং উদাহরণ ব্যবহার করুন। একটা বিষয়কে চার্টের মাধ্যমে তাকে বুঝিয়ে দিন, ভিডিও দেখে তাকে বুঝিয়ে দিন, গল্প আকারে বুঝিয়ে দিন, কোনো কিছুর উদাহরণ দিয়ে তাকে বুঝিয়ে দিন। এইভাবে শিক্ষার আগ্রহ তৈরি করতে হবে। শেখাকে আনন্দময় করে তুলতে হবে। খারাপ বন্ধু এবং নেতিবাচক প্রভাব নিয়ে এবারে কথা বলবো। আমাদের 7 নম্বর অপশন কি? খারাপ বন্ধু এবং নেতিবাচক প্রভাব। সঙ্গ দোষ থেকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। বন্ধুদের প্রভাব শিশুদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ছেলেমেয়ের সাথে যদি আপনার সন্তান মেশে তো ভালো হবে, এটা খুবই স্বাভাবিক। আর যদি খারাপ ছেলেমেয়েদের সঙ্গে মেশে আপনার সন্তান খারাপ হবে, এটাও খুবই স্বাভাবিক। যদি বন্ধু মহলের পড়াশোনার গুরুত্ব কমে থাকে, যে ছেলেদের সাথে সে মিশছে, যে মেয়েদের সাথে সে মিশছে, তাদের যদি পড়ালেখার গুরুত্ব কম থাকে, তারা যদি পড়তে চায় না, তো আপনার ছেলেটা অটোমেটিক ধীরে ধীরে আপনার ছেলেটাও পড়তে চাবে না, আপনার মেয়েটাও পড়তে চাবে না। এটা খুবই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে সঙ্গ দোষ। এটা হচ্ছে সঙ্গ দোষের নেতিবাচক প্রভাব। তাহলে বন্ধুদের প্রভাব শিশুদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বন্ধু মহলে পড়াশোনার গুরুত্ব কম থাকে তাহলে সন্তানও ধীরে ধীরে সেই পথে চলতে পারে। এজন্য আমাদের করণীয় কি? সন্তানের বন্ধু সম্পর্কে জানুন, যে আমার সন্তান কোন কোন ছেলেদের সাথে মিশছে, আমার সন্তান কোন কোন মেয়েদের সাথে মিশছে, আমার সন্তানের বন্ধু কারা, তার কতটা ভালো কতটা খারাপ, এই দিকগুলো আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। ইতিবাচক পরিবেশ নিশ্চিত করুন। আপনার ছেলে, আপনার মেয়ে যে পরিবেশে যাচ্ছে, যে পরিবেশে থাকছে, যে পরিবেশে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলছে, মিশছে, তার পরিবেশ কতটা ভালো, তার ইতিবাচক নাকি নেতিবাচক।
অবশ্যই ইতিবাচক পরিবেশ খুঁজুন, নিশ্চিত করুন যে আমার ছেলেটা ভালো পরিবেশে যাচ্ছে, ভালো পরিবেশে মিশছে। এরপর হচ্ছে ভালো বন্ধু নির্বাচনের সহায়তা। কোন বন্ধুর আচার কেমন, কোন বন্ধুর আচরণ কেমন, ব্যবহার কেমন, আপনি এগুলো ফলো করার পর তাকে বলতে হবে যে বাবা এই ছেলেটার সাথে আমরা মিশবো না, কারণ তার এইসব নেগেটিভ দিক আছে। আমরা এই 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 মেয়েটা খুব ভালো বা এই ছেলেটা খুব ভালো, তুমি তার সাথে মিশো কারণ তার এইসব গুণ আছে। তো এইসব ভালো বন্ধু নির্বাচনে তাকে কিন্তু সাহায্য আপনাকেই করতে হবে। সে তো ছোট মানুষ, সে তো বুঝবে না যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা তার বোঝার সক্ষমতা কম। কাজেই আপনাকেই তাকে বন্ধু বানিয়ে দিতে হবে, কার সাথে বন্ধুত্ব করা ভালো হবে, কার সঙ্গে বন্ধুত্ব করা খারাপ হবে, এবং তার বন্ধুদের চালচলন আপনাকেও লক্ষ্য রাখতে হবে। ৮ নম্বর যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নৈতিক এবং দিনী শিক্ষার ঘাটতি। নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণ ছাড়া দীর্ঘমেয়াদে পড়াশোনার প্রতি দায়িত্ববোধ তৈরি হয় না। ইসলাম জ্ঞান অর্জনকে ইবাদত হিসেবে মূল্যায়ন করেছে। যে সন্তান ছোটবেলা থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আল্লাহ ভীতি অর্জন করে তার মধ্যে আত্মনিয়ন্ত্রণ বেশি গড়ে ওঠে। সন্তানকে ছোট থেকে ইসলামিক মাইন্ডে নিতে হবে। এর জন্য আমাদের করণীয় হচ্ছে নামাজের অভ্যাস গড়ে তুলুন, নামাজের অভ্যাস গড়ে তুলুন, কোরআন শিক্ষা দিন, নৈতিক গল্প এবং আদর্শ ব্যক্তিত্ব জীবন গঠনে তাকে সাহায্য করুন। নৈতিক গল্প, আদর্শ ব্যক্তিত্বের জীবন তুলে ধরুন তার কাছে। ইসলামে অনেক নবী রাসূলের গল্প তার কাছে তুলে ধরুন, অনেক সাহাবী কেরামের গল্প তার কাছে তুলে ধরুন, অনেক আল্লাহওয়ালার গল্প জীবনী তার সঙ্গে আপনি শেয়ার করুন। তাহলে এই সবের মাধ্যমে তার ভিতর নৈতিকতা এবং মর্যাদাবোধ এবং কি আপনার আত্মনিয়ন্ত্রণ ঠিক থাকবে। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানসিক সমস্যা এবং আত্মবিশ্বাসের অভাব। আমাদের সন্তানের মানসিক সমস্যায় ভোগে আমাদের সন্তানরা, ছোট মানুষ, তারপর তার মনের ভিতর কিছু তো লুকিয়ে আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং তার আত্মবিশ্বাসের অভাব, তাকে আত্মবিশ্বাস দিতে হবে। অনেক সময় সন্তানের অনাগ্রহের পিছনে থাকে পরীক্ষার ভয়, সামনে পরীক্ষা, এই পরীক্ষার ভয় যখন তার ভিতর কাজ করবে সে মনে করবে না আমি তো পরীক্ষা ভালো করতে পারবো না, পরে কী লাভ, করবো না। এমনটা ব্যর্থতার ভয়, আমি তো পরীক্ষা লিখতে পারবো না, তো কি করব, পড়বো না, পড়াশোনা ভালো লাগছে না, এরকম তার ব্যর্থতার ভয় কিন্তু তার ভিতর কাজ করে। আত্মবিশ্বাসের অভাব তার মধ্যে থাকে, পারিবারিক অশান্তি থাকে, যদি পরিবারের ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা থাকে তাহলে তার ভিতর অত্যন্ত অত্যন্ত একদম খারাপ প্রভাব তার ভিতর বিস্তার করে, তার মানসিক সমস্যা সৃষ্টি করে এবং আত্মবিশ্বাসের তার ভিতর অভাব ঘটায়। বন্ধুদের সঙ্গে সমস্যা, তার বন্ধুদের সঙ্গে যদি সমস্যা হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়, তাহলে কিন্তু তার ভেতরও একটা মানসিক সমস্যা এবং আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি হয়। এসব বিষয়কে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই জন্য আমাদের করণীয় সন্তানের অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। সন্তানের অনুভূতি বোঝার চেষ্টা করুন, নিরাপদ এবং ইতিবাচক পরিবেশ দিন, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ দিন। সন্তান পড়তে চায় না মানে সে খারাপ বা অলস, এমনটা সবসময় ধারণা করা ঠিক নয়। আপনার সন্তান পড়তে চাচ্ছে না, সে খারাপ হয়ে গেছে, সে নিজেকে ধ্বংস করছে, সে অলস হয়ে গেছে, না, এমন ধারণাটা করা মোটেও ঠিক না। প্রকৃত সমস্যাটা খুঁজে বের করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রকৃত সমস্যা কি, কেন আপনার সন্তান পড়তে যাচ্ছে না, এই প্রকৃত কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। মনে রাখবেন সন্তানকে শুধু পড়তে বললেই হবে না, পড়ার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। আর সেই কাজের প্রথম দায়িত্ব একজন সচেতন, দায়িত্বশীল এবং ভালোবাসাপূর্ণ অভিভাবকের। কারণ সন্তানের সফলতার ভিত্তি গড়ে ওঠে পরিবারের পরিবেশে। অভিভাবকের আচরণ এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। শুধু প্রতিষ্ঠানের উপর, শিক্ষকের উপর আপনি নির্ভর করতে পারেন না। আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার সন্তানের জীবন কাঠামোকে আপনাকেই গড়িয়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি আপনার সন্তানের উপর আপনি বিশেষ নজর দিন, বিশেষ খবর নিন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে
পরের কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।